মোস্তফা খামেনি ইরানের নতুন অধ্যায়ের সূচনা। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন। সেই দিন তেহরানে খামেনি পরিবারের বাসভবনে ভয়াবহ এক হামলা চালানো হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তবে ভাগ্যক্রমে তার ছেলে মোস্তফা খামেনি, তার মা, স্ত্রী এবং একটি কন্যা সন্তান তখন বাড়িতে উপস্থিত না থাকায় প্রাণে বেঁচে যান। আলী খামেনির মৃত্যুর পর থেকেই ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়। অবশেষে খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। অনেকের কাছেই মোস্তফা খামেনি একজন দক্ষ ইসলামী আইন বিশারদ, একজন চিন্তাশীল তরুণ আলেম এবং রাজনৈতিক ও সামাজিক বিষয়ে অত্যন্ত জ্ঞানী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। মোস্তফা খামেনি দেখতে অনেকটা তার বাবার মতো আলী খামেনির মতো। তিনি বাবার মতো কালো পাগড়ি পরেন, যা শিয়া ঐতিহ্যে বিশেষ মর্যাদার প্রতীক। আলী খামেনির নাম ঘোষণা করা মাত্রই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করেন, কারণ পুরো বিশ্ব কিংবা ইরানের সাধারণ জনগণ মোস্তফা খামেনিকে না চিনলেও যুক্তরাষ্ট্রের CIA এবং ইসরায়েলের মোসাদ খুব ভালো করেই জানেন কে এই মোস্তফা খামেনি। আলী খামেনি অত্যন্ত সহজ সরল কিংবা নরম মনের মানুষ হলেও মোস্তফা খামেনি সম্পূর্ণ তার ভিন্ন। তিনি বারবারই জনসম্মুখ থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন। তাকে খুব কমই জনসভা, জুমার খুতবা কিংবা রাজনৈতিক ভাষণে দেখা গিয়েছে, ফলে অনেক ইরান নাগরিক এখনও তার কণ্ঠস্বর পর্যন্ত শুনেননি। তিনি কখনো কোনো সরকারি পদে অধিষ্ঠিত হননি এবং জনসম্মুখে কোনো বক্তৃতা বা সাক্ষাৎকারও দেননি। তার খুব অল্প সংখ্যক ছবি এবং ভিডিও অনলাইনে প্রকাশ পেয়েছে। মোস্তফা খামেনি 1969 সালের 8 সেপ্টেম্বর ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি আলী খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয়তম সন্তান। তার শৈশব কেটেছে এক অস্থির রাজনৈতিক সময়ের মধ্যে। তখন ইরানে রাজত্ব করেছিলেন শাহ রেজা মোহাম্মদ পাহলভি। সেই সময় রাজতন্ত্র বিরোধী আন্দোলন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। মোস্তফার বাবা আলী খামেনি তখন ছিলেন একজন প্রভাবশালী ধর্মীয় আলেম এবং শাহ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই কারণেই শাহ রেজা পাহলভির নিরাপত্তা বাহিনী তাকে একাধিকবার গ্রেফতার এবং নির্বাসনে পাঠায়। 1979 সালে সংগঠিত ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ রেজা পাহলভির শাসনের অবসান ঘটে। এই বিপ্লবের পর ইরানের রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ বদলে যায় এবং খামেনি পরিবারের অবস্থানও আমূল পরিবর্তিত হয়। বিপ্লবের পর মোস্তফা তেহরানে চলে আসেন এবং সেখানে তিনি আলহাবি হাই স্কুলে তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। মাত্র 17 বছর বয়সে ইরাক যুদ্ধকালে তিনি অল্প সময়ের জন্য স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগদান করেন। অনেক বিশ্লেষকের মতে মোস্তফা খামেনি তার রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর উপর প্রভাবের অন্যতম কারণ হল ইরানের শক্তিশালী সামরিক সংগঠন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরাক যুদ্ধের সময় তিনি হাবিব ব্যাটালিয়নের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বাসিজ মিলিশিয়া ও গোয়েন্দা কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে 1999 সালে তিনি ধর্মীয় উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইরানের পবিত্র শহর কুমে চলে যান। কুম শহর শিয়া ধর্মতত্ত্ব শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। মোস্তফা খামেনি একজন মাঝারি স্তরের ধর্মীয় আলেম হিসেবে পরিচিত, তবে এখনও তিনি আয়াতুল্লাহ মর্যাদা অর্জন করেননি। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাকে সুপ্রিম লিডারের দফতরের আড়ালে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। অনেক পর্যবেক্ষকের মতে তিনি দীর্ঘদিন ধরেই নীরবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রভাব বিস্তার করে আসছেন। উইকিলিসে
প্রকাশিত কিছু মার্কিন কূটনৈতিক বার্তাতেও তাকে আড়াল থেকে প্রভাব বিস্তারকারী শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে একই সঙ্গে তার বিরুদ্ধে কিছু অভিযোগও রয়েছে। সমালোচকদের দাবি তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন, বাসিজ মিলিশিয়াকে নির্দেশনা দিয়েছেন এবং আইআরজিসি এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। আলী খামেনির শাসনামলে মোস্তফা ধীরে ধীরে ইরানের নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে যখন আন্তর্জাতিক চাপ বেড়েছিল, তখন তিনি সংস্কারপন্থীদের অবস্থানের বিরোধিতা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। যদিও তার প্রভাব নিয়ে নানা আলোচনা রয়েছে, তবুও তিনি কখনো আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিদেশি সরকারগুলো তাকে নির্বাচনী রাজনীতি ও নিরাপত্তা দমন নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে। 2019 সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় মার্কিন ট্রেজারি জানায় যে আলী খামেনি তার কিছু ক্ষমতা ছেলের হাতে ন্যস্ত করেছিলেন এবং মোস্তফা আনুষ্ঠানিক পদে না থেকেও অনেক ক্ষেত্রে সর্বোচ্চ নেতার প্রতিনিধিত্ব করতেন। তবে তার উত্তরসূরি হওয়া সহজ ছিল না। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে হলে একজনকে উচ্চ পদস্থ ধর্মীয় আলেম হতে হয় এবং তার যথেষ্ট ধর্মীয় কর্তৃত্ব ও রাজনৈতিক সক্ষমতা থাকতে হয়। বর্তমানে মোস্তফার ধর্মীয় মর্যাদা হুজ্জাতুল ইসলাম, তিনি এখনও আয়াতুল্লাহ পদমর্যাদা অর্জন করেননি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল রাজতন্ত্র উৎখাত করে। তাই বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। পশ্চিমা সমালোচকদের মতে 1979 সালে যে দেশে মার্কিন সমর্থিত রাজতন্ত্র উৎখাত করা হয়েছিল, সেখানে আবার পারিবারিক শাসনের নতুন ইঙ্গিত বিতর্কের জন্ম দিতে পারে। ইরানের সংবিধান অনুযায়ী 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে। এই পরিষদ যোগ্য ধর্মীয় আলেমদের মূল্যায়ন করে এবং প্রয়োজনীয় ধর্মীয় ও রাজনৈতিক মানদণ্ডে পূরণকারী ব্যক্তিকে নিয়োগ দেয়। সম্প্রতি এই পরিষদ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মোস্তফা খামেনিকে সমর্থন করার আহ্বান জানিয়েছে। জাতীয় গণমাধ্যম প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, সদস্যদের ভোটের ভিত্তিতেই মোস্তফা খামেনিকে নির্বাচন করা হয়েছে। মোস্তফা খামেনি হোম সেমিনারিতে ধর্মতত্ত্ব অধ্যয়ন করেছেন। 2004 সালে তিনি জোহরা হাদ্দাদ আদিলকে বিয়ে করেন। তার স্ত্রী ছিলেন সাবেক পার্লামেন্ট স্পিকার গোলাম আলী হাদ্দাদ আদিলের কন্যা। তাদের 3 সন্তান রয়েছে। 2007 সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান পুত্র মোহাম্মদ ভাগের। 2013 সালে জন্মগ্রহণ করে কন্যা ফাতিমা সাদাত, আর 17 সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আমিন।